এটা আপনিও জানেন, আমিও জানি, আমি মনে করি একজন পাগলও জানে। বিএনপির প্রোগ্রামে কেউ ককটেল ফাটিয়ে পালিয়ে যাবে এই কলিজে কারোর আছে? এই গণ অভ্যুত্থানে দল হিসাবে বিএনপি ছিল, দল হিসাবে জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বামপন্থী সংগঠন সহ সবাই ছিল। দেখা গেল গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী তারা শুধুমাত্র নিজেদেরকে জুলাইয়ের মালিক হিসেবে উপস্থাপন করছে। আসলে আপনি কতটুকু ভাববেন, কতটুকু আশা করবেন? হ্যাঁ, এই ভূখণ্ডটা নিয়ে এই মানুষ, আমরাই মানুষ তো, হ্যাঁ, আমাদের মধ্যে থেকে কেউ কেউ হঠাৎ ফ্যাসিস্ট হয়ে ওঠে, কেউ কেউ বিপ্লবী হয়ে যায়। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। এই আয়োজনে আমরা দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আমরা বিশ্বাস করি সত্য বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা সমসাময়িক কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবার চেষ্টা করি। নতুন বাংলাদেশের যে স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আমাদের এই পথচলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের এই আয়োজনের প্রাণশক্তি। আজ নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। রাশেদ খান, বিএনপি নেতা ও সাবেক সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ, এবং তারপরেই আমাদের সঙ্গে আছেন সাদিক আল আরমান, সাবেক মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। আজকে আমরা যে রাজনৈতিক আলোচনার বিষয় যেটি আমরা ঠিক করেছি সেটি হচ্ছে রাজনীতিতে জুলাই সূচি নিয়ে উত্তাপ। এবং দর্শকদের বলে রাখি, আলোচনার জন্য আরও একজন অতিথি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। রাশেদ খান, যে বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই, আজকে পত্রিকায়, আজকে এবং গতকালকে থেকেই বেশ কিছু শিরোনাম পত্রিকাতে আসছে যেগুলো চিন্তার বিষয়। জুলাই আসার পরপরই আমরা দেখলাম যে দেশে তরুণ রাজনৈতিক দলের এক ধরনের নানা রকম তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা জুলাইকে স্মরণ করবার চেষ্টা করছেন। সাভারে এনসিপি সমাবেশে বিস্ফোরণের ঘটনায় নাহিদ ইসলাম বলেছেন যে এই ঘটনায় 4 জন আহত হয়েছেন এবং প্রশাসনের সহায়তায় সমাবেশে এই ককটেল হামলা করা হয়েছে। প্রশাসনের সহায়তায় বলতে তো সেই দায় সরকারের উপরও বর্তায়। তার যেই অভিযোগ, এই অভিযোগ আসলে তাহলে কতখানি সত্যি, ভিত্তি আছে এই অভিযোগের কতখানি? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাদের উপরে হামলা হয়েছিল গোপালগঞ্জে। এই সময় কিন্তু এনসিপি সরকার দায়িত্বে ছিল এবং তাদেরকে ওই সময় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, তারপরেও কিন্তু হামলা হয়েছিল। সম্ভবত ওই সময়কার ঘটনায় 6 জন আওয়ামী লীগের কর্মী বা ছাত্রলীগের কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। অর্থাৎ এনসিপির নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য প্রশাসন সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। আমার প্রশ্ন হলো যে গোপালগঞ্জ আওয়ামী অধ্যুষিত এলাকা, এটা আপনিও জানেন, আমিও জানি, আমি মনে করি একজন পাগলও জানে। এখন এনসিপির কি প্রয়োজন ছিল ওই সময় গোপালগঞ্জে যাওয়া? মানে তারা কি আসলে সারা বাংলাদেশে বিজয়ী হয়েছিল আর গোপালগঞ্জ শেখ হাসিনার দখলে ছিল, সেটা দখলমুক্ত করার জন্য গিয়েছিল নাকি? তো ওই সময় যে গোপালগঞ্জে গেল, এর মধ্য দিয়ে এনসিপির তো কোনো অর্জন হয়নি, বরং এই যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের 6 জন হত্যাকাণ্ডের বলেন আর মারা গেলেন, সেটা আমি বলবো এই ঘটনার সাথে সেই ঘটনাকেই আমি মিলিয়ে বলবো। তো এই যে 6 জন আসলে মারা গেল তাদের নিরাপত্তা দিতে গিয়ে, এটা আসলে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। এইবার আপনারা গোপালগঞ্জে যাচ্ছেন না, আমার কাছে মনে হয় যে আপনাদের সুবুদ্ধির উদয় হয়েছে। দেখেন, এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের 1 নম্বর শত্রু দলের তালিকা আপনি এই মুহূর্তে তৈরি করেন, অবশ্যই সেটা এনসিপি 1 নম্বর। এনসিপি তার ঝুঁকি সম্পর্কে জানে, জানার পরেও কেন 6টার সময়কার সমাবেশ রাত 10টায় করে? এখন তারা বলছে যে প্রশাসন আমাদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। প্রশাসন বিকাল 3টা থেকে তাদের জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করতে করতে রাত 9টা। এখন পুলিশের ঘুম নাই, খাওয়া নাই, ক্লান্তি নাই, তারা রবট। আপনার উচিত ছিল, আপনি 6টায় প্রোগ্রাম ঘোষণা করেছেন, আপনাকে অন্তত 6টার মধ্যে, এমনকি প্রোগ্রাম ঘোষণা করলে যেটি হয় যে আগেই শুরু হয়ে যায়, তাই না? এর আগে আমরা বিএনপি সমাবেশ দেখি নাই। এখন তাদের কেউ কেউ বলবে যে নির্বাচনের সময় আমরা দেখেছি যে
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সময় পৌঁছাতে চেয়েছেন তার পরে বিভিন্ন জায়গায় গিয়েছেন, একেবারেই তাই। জি, এরকম বলছে না, তার উদাহরণ দিবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপি তো একটি বড় দল, বিএনপির প্রোগ্রামে কেউ ককটেল ফাটিয়ে পালিয়ে যাবে সেই কলিজা কারোর আছে? আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে গতকাল আপনাদের প্রোগ্রামে ককটেল ফাটিয়েছে, আপনারা দাঁড়িয়েছিলেন, সাহসী ভূমিকা আপনারা রেখেছেন। আপনারা একটু শেষ করি, আপনারা স্লোগান দিয়েছেন, কিন্তু আপনারা কাউকে কেন ধরতে পারলেন না? কারণ হলো যে এনসিপির মধ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটেছে এবং আততায়ী হয়ে তারাই মূলত এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এটা তো বাইরে থেকে স্বাভাবিক এসে- প্রক্রিয়া। আমরা তো সবসময় জানি যে আসলে আমরা নির্বাচনের আগেই এই সম্পৃক্ততার খবর আমরা পেয়েছি। আমরা জামাতের এটা কাছ থেকে নির্বাচনের- শুনেছি যে ভোটে আসলে ভোটে যারা আসতে চায় অথবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কেউ তাদের দলেও সম্পৃক্ত হতে চায়, তারা তো আসলে এটা খোলাভাবেই তাদেরকে খোলাসাভাবে বলেছে। কিন্তু আপনি যেটা বললেন যে বিএনপির সমাবেশ হলে বড় দল হবার কারণে ককটেল ফাটিয়ে কেউ যাওয়ার সাহস পাবে না, ছোট দল বলে এনসিপির সমাবেশে ককটেল ফাটাবে, এটাও মানে কোনো যুক্তি না, হতে পারে কিনা? যুক্তি না। আমি কেন বলতেছি যে আপনার সক্ষমতা আপনি বোঝেন, আপনার সামর্থ্য, আপনার ঝুঁকি আপনি বোঝেন। আপনি যেমন এইবার বুঝেছেন যে গতবার গোপালগঞ্জে গিয়ে ভুল করেছি, এবার আর গোপালগঞ্জে যাব না, আপনার শিডিউল থেকে গোপালগঞ্জের নাম বাদ দিয়েছেন। তার মানে আপনি বুঝেছেন যে এইবার যদি আমি গোপালগঞ্জে যাই আবারও একটা অকারেন্স হতে পারে, সুতরাং আপনি যাননি সেখানে, আপনাকে সাধুবাদ জানাই। আপনার ঝুঁকি আপনি বোঝার সেই সক্ষমতা অর্জন করতে পেরেছেন। তাহলে 6টার প্রোগ্রাম যে আপনি 10টায় রাত 10টায় করলেন, আপনার ঝুঁকি আপনি কেন বুঝতে পারেননি? কিন্তু আমি সেটাই বললাম। কিন্তু রাজনৈতিক রাজনৈতিক বড় দল, ছোট সমাবেশগুলো দল তো বিষয় না, আসলে বিষয়টা হলো- জি, কিন্তু রাশিদ বিষয়টা খান, হলো- রাজনৈতিক সমাবেশগুলো তো আসলে লম্বা হয়, বড় হয়, না, পথসভা হলে শোনেন, যেটা হয় এখন যে তো দেরি আসলে হয়, নির্বাচনী মৌসুম না, সে কারণেই তো প্রশাসনের কাছ থেকে সহায়তাটা প্রশাসন পাওয়া। সহযোগিতা করেছে তাদেরকে। যেখানে আসলে গতকাল নিশ্চয়ই ঢাকা জেলার এসপির বক্তব্য শুনেছেন, যেখান থেকে তাদের আসলে নিরাপত্তা দেওয়ার কথা না, তারপরেও ঢাকা জেলা পুলিশ তাদেরকে সেখান থেকে নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা প্রটোকল দিয়েই তাদেরকে ওই প্রোগ্রামে এনেছে। জি। কিন্তু কথা হলো যে আপনার লোকই যদি এই ধরনের ঘটনা ঘটায়, নাহিদ ইসলাম এর আগে কি বলেছিল, ছাত্রলীগের যারা আছেন, যারা কোনো অন্যায় করেন নাই, তারা আমাদের দলে যুক্ত হইতে পারেন। তো নাহিদ ইসলামের আহ্বান শুনে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন তো এনসিপিতে যুক্ত হয়েছে। জি। এখন তারা তো নিজেরাই আততায়ী হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে কিনা সেটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে। দেখেন, ধন্যবাদ। সেখানে 200, আমি শেষ করি, জি। 200 বা 300 মানুষ ছিল। এখন এই 200 বা 300 মানুষই তাদের, মনে করেন যে অতীতে একজন ছাত্রলীগ করতো, সে তো এনসিপি করার জন্য সেখানে যায়নি, তার উদ্দেশ্য খারাপ, তার এজেন্ডা খারাপ, তাকে শেখ হাসিনা এজেন্ডা দিয়েছে, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মূলত প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কর্মী এনসিপিতে যুক্ত হয়ে সে এই ধরনের অঘটন ঘটিয়েছে। সুতরাং এনসিপির উচিত সতর্ক থাকা, সাবধান থাকা, এবং কেন তারা আসলে ছাত্রলীগকে এইভাবে তাদের দলে যুক্ত হওয়ার ওপেন আহ্বান করলো সেটি নিয়ে নাহিদ ইসলামকে এখনো কে পর্যন্ত ছাত্রলীগ, অনুতপ্ত কে বোধ করেছে? ছাত্রলীগ না, সেটাও তো এক ধরনের প্রশ্ন। এই না, জায়গা সেটা থেকে তো আসলে- সেটা তো ওপেন সিক্রেট। আপনার উপজেলায়, আপনার ইউনিয়নে, আপনার গ্রামে কে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, আওয়ামী লীগের রাজনীতি করে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, আপনি ছিলেন না? সুতরাং এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা তো জানে যে আমার এলাকায় কে আসলে ছাত্রলীগ থেকে আমার দলে এসেছে। নাহিদ ইসলাম নিজেই তো ঘোষণা দিয়েছে, যারা অপরাধ করে নাই ছাত্রলীগ করলেও আমাদের দলে আসতে পারে। যেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের, ছাত্রলীগের বিচার হচ্ছে দল হিসেবে, তাই না? তো সেই বিচার শেষ হওয়ার আগে আপনি বললেন যে আপনি ছাত্রলীগ করলেও আমার দলে আসার কারণে আপনি ভালো। জামাতের ওই যে নেতা মনে আসছে, সে কি বলেছিল, যারা আওয়ামী লীগের আছেন তারা যদি জামাতে আসেন আপনাদের পুরো দায়িত্ব আমার। জি, ধন্যবাদ আপনাকে। জামাতের রাশিদ খান। নেতারা শেষ সাদিক করি আল এটা একটু। আরমান, জি, আমি শেষ করি বুঝতে একটু। পেরেছি, আবার আসবো আপনার কাছে। সাদিক আল আরমান, যে বিষয় নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, জুলাই আসলো, 24 জুলাইয়ে আজকের এই দিনে অর্থাৎ 7 জুলাইয়ে ঢাকা ব্লকের কর্মসূচি হয়েছিল এবং তারই একটা প্রতীকী কর্মসূচি আজও পালিত হচ্ছে। কিন্তু এইবার বছর 2 পেরোতে না পেরোতে আমরা দেখলাম জুলাই বিভিন্নভাবে জুলাইকে আসলে স্মরণ করা হচ্ছে, খণ্ড খণ্ড বিভক্ত হয়ে, নানা দলে, নানা নামে, বিরোধী দলের পক্ষ থেকেও নানা রকমভাবে আলাদা হয়ে গেল জুলাই। জুলাই তো আসলে একটা মানে সব রকম মানুষের একত্রিত হবার একটা শক্তির জায়গা হয়েছিল। 2 বছর যেতে না যেতেই জুলাইতে এত বিভক্তি কেন? ধন্যবাদ। দর্শক সবাইকে সালাম। একটা কারেকশন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলাম, মুখপাত্র ছিলাম না। জি, আপনি যে প্রশ্নটা করছেন, 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে,
গণ অভ্যুত্থান একটা ইনক্লুসিভ অভ্যুত্থান ছিল। এখানে বাংলাদেশের যতগুলা গোষ্ঠী আছে, শ্রেণী আছে, রাজনৈতিক মতামত যারা দেয়, রাজনৈতিক গোষ্ঠী আছে, শ্রমিক জনতা সবাই এই অভ্যুত্থানের অংশ ছিল, দল মত নির্বিশেষে। ইভেন আওয়ামী লীগ তাদের বিশাল একটা অংশ এই আন্দোলনের সমর্থন দিয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই কিছু কারণে বিতর্কিত হয়েছে। তার মধ্যে কিছু অন্যতম কারণ হচ্ছে যারা জুলাইকে নিজেদের একমাত্র সম্পত্তি বানায় ফেলছিল। যেহেতু এই গণ অভ্যুত্থানে দল হিসাবে বিএনপি ছিল, দল হিসাবে জামাত ছিল, গণ অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন, অন্যান্য বামপন্থী সংগঠন সহ সবাই ছিল। দেখা গেল গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী তারা শুধুমাত্র নিজেদেরকে জুলাইয়ের মালিক হিসেবে উপস্থাপন করছে। এটা মানুষ ভালোভাবে পছন্দ করে নাই, এটা একটা কারণ। দ্বিতীয়ত আরেকটা কারণ, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবাই আশা করছিলাম যে আমরা একটা নতুন জেনারেশনে যাব, নতুন একটা বাংলাদেশে যাব, যেখানে আসলে আমরা বৈষম্য থাকবে না, ব্যুরোক্রেসিতে যে জটিলতা সেগুলো থাকবে না, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুন্দর মতো ভূমিকা পালন করবে, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই কোনো আশাই ফুলফিল হয় নাই। বরঞ্চ যারা গণ অভ্যুত্থানের পোস্টার বয় হিসেবে পরিচিত, এদের কিছু কিছু লোকজনের নামে দুর্নীতির অভিযোগ সুস্পষ্টভাবে মানুষ এখন বলতেছে, যার কারণে মানুষ খুব বেশি কষ্ট পাইছে যে আসলে এরকমভাবে যখন যাদের উপর আমরা আশা করছিলাম তাদের কাছে বদনাম এবং অন্যান্য বিষয়ে দায় দেওয়া হচ্ছে, তখন এই বিষয়গুলো মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। আর খণ্ড খণ্ড যে কারণে পালন হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তো অনেক, সবগুলা গোষ্ঠী আছে, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আপনি দেখেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা মাত্র গোষ্ঠী তারা সেখানে সবকিছু রান করলো, অন্যান্য সবাইকে মাইনাস করে দিল। কেমন মাইনাস করে দিল? প্রাইভেট ইউনিভার্সিটিকে আপনি কোথাও এম্পাওয়ার করতে দেখছেন? এটা নিয়ে আমি একটু আলাদা বিস্তারিত কওমি মাদ্রাসাকে কোথাও দেখছেন? জি, যারা আমাদের অন্যান্য আমলা সামরিক বাহিনীর কর্মকর্তা যারা বিদ্রোহ করছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান করছে, তাদেরকে কোথাও এম্পাওয়ার করতে দেখছেন? তো আসলে এই যে বিভাজন শুধুমাত্র মাইনাস করতে করতে এই পর্যায়ে আসার আজকে অনেকগুলো খণ্ড হওয়ার কারণ হচ্ছে জুলাই অংশগ্রহণ করছে সবাই, এখন সবাই সবার জায়গা থেকে এটাকে ওন করতেছে, সেলিব্রেশন করতেছে। ওই একটা জায়গা যাচ্ছে না, কারণ এখানে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক ভালোবাসা, আস্থার জায়গাটা আগের জায়গায় নাই। জি, আমরা একটু আমাদের আরেকজন অতিথিকে পরিচয় করে দিতে চাই। দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন ডক্টর সাজিদুল হক রুবেল, সিপিবি নেতা আমাদের সঙ্গে। তিনি এইমাত্র যুক্ত হয়েছেন। আমন্ত্রণ আপনাকেও। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি একটু বলে রাখি, রাজনীতিতে জুলাই সূচি নিয়ে উত্তাপ। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলছি। সহ আলোচকদের সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, মূলত সাভারে এনসিপি নেতাদের ওপর বিস্ফোরণের যেই অভিযোগ, সেটি প্রশাসনের উপর দেওয়ার চেষ্টা করেছেন নাহিদ ইসলাম। বলেছেন প্রশাসন আসলে তাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দিতে পারেনি, এটি সরকারের উপর বর্তায় কিনা সেই কথাই বলবার চেষ্টা করছিলেন রাশিদ খান। একই সাথে এই যে জুলাইয়ের মধ্যে আমরা দেখলাম, জুলাই 2 বছর পেরোতে না পেরোতেই নানা রকম খণ্ডভাবে জুলাইকে নানা শ্রেণী পেশার মানুষ, ছাত্ররা, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা করে জুলাইকে স্মরণ করবার চেষ্টা করছে। এত দ্রুত এই বিভক্তির কি কারণে, এইটা নিয়ে আসলে কথা বলছিলাম, আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং নিউজ 24-এর সকল দর্শক। আসলে আজকে 2 বছরের পর যখন আমরা পিছন দিকে তাকাবো, ঠিক আছে, তখন একটা হতাশা আসতেই পারে। তবে আমি মনে করি এটা বাঙালি জাতির জীবনে বা সারা পৃথিবীর মানুষের যে আন্দোলন সংগ্রাম, লড়াই সংগ্রামের যে ইতিহাস, তাতে কোনো বিরল ব্যাপার না। এই মুহূর্তে যে ফ্রাস্ট্রেশনটা তৈরি হচ্ছে এই আপরাইজিং নিয়ে, এবং এই মুহূর্তে যে কোশ্চেনগুলো তৈরি হচ্ছে, এটা পৃথিবীর সব দেশেরই মুভমেন্ট জিতে যাওয়ার পর, সব দেশের একটা রেভুলেশন হওয়ার পর, বা সব দেশের একটা স্বাধীনতা অর্জন করার পর, বা সব দেশের যে কোনো ধরনের বড় ধরনের পট পরিবর্তনের পর, পট পরিবর্তনের সময়কালে সবাই যেরকম হচ্ছে ঐক্যবদ্ধ থাকে, যখন সেটা সফল হয়, সফল হওয়ার পর কিন্তু এক ধরনের ল্যাথার্জিক তৈরি হবে, ল্যাসারেশন তৈরি হবে, তারপরে হচ্ছে আবার ডিজেনারেশন তৈরি হবে। এগুলা খুব স্বাভাবিক বিষয়। এটাকে ধরে একেবারে মাথা চাপড়ায়, বুক চাপড়ায় সব শেষ, হ্যাঁ সব শেষ, যা ভেবেছিলাম তার কিছুই হয় না। না, আসলে আপনি কতটুকু ভাববেন, কতটুকু আশা করবেন, হ্যাঁ এই ভূখণ্ডটা নিয়ে, এই মানুষ, আমরাই মানুষ তো, হ্যাঁ
আমাদের মধ্যে থেকে কেউ কেউ হঠাৎ ফ্যাসিস্ট হয়ে ওঠে, কেউ কেউ বিপ্লবী হয়ে যায়, ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু আমরাই, হ্যাঁ, আমরা একই শ্রেণী চরিত্রের মানুষ। তবে এটাকে খুব বস্তুনিষ্ঠভাবে দেখা দরকার। বেসিক্যালি আমরা 24 আসলে কি করতে পেরেছি বা কি হয়েছিল, যেটা হয়েছিল সেটা হচ্ছে একটি শাসক দলের পরিবর্তন হয়েছিল ক্ষমতা থেকে একটা শাসক দল চলে গেছে। এইটি হচ্ছে আমাদের মিনিমাম সাকসেস। কিন্তু এই শাসক দল যে ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে উঠেছিল, হ্যাঁ, এরাও তো একসময় গণতান্ত্রিক ছিল, এদেরও তো লড়াই সংগ্রামের ইতিহাস আছে, ঠিক আছে, কিন্তু সেরকম একটা লড়াকু দল বা একটা গণতান্ত্রিক দল কি হবে, আস্তে আস্তে গণবিচ্ছিন্ন হয়ে, আস্তে আস্তে কর্তৃত্বপরায়ণ থেকে আস্তে আস্তে স্বৈরাচার এবং আস্তে আস্তে তার মধ্যে ফ্যাসিবাদী যে প্রবণতা জন্ম নিল, যে সিস্টেমের কেন জন্ম নিল, সেই সিস্টেমগুলো কি আমরা সরাইতে পারছি কিনা, ভাঙতে পারছি কিনা, না ভাঙতে পারি নাই। অনেকেই এটাকে বলে বিপ্লব, অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা, আসলে সবগুলোই হলো ভুয়া কথাবার্তা। বেসিক্যালি এটা একটা অভ্যুত্থান, এবং এই অভ্যুত্থানে যতটুকু গিয়ে ফলাফল আসার কথা ততটুকু ফলাফল আসবে, কিন্তু এই ফলাফলটা আলটিমেটলি জনগণের পক্ষে থাকবে না এই ফলাফলটা জনগণের হাত থেকে চলে যাবে, এটাই দেখার বিষয়। কারণ বাংলাদেশে বা এই ভূখণ্ডে তো বহু গণঅভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, বা উল্লেখযোগ্য বলতে হলে 69, 90 এবং এই গিয়ে 24। প্রতিবারই দেখবেন প্রতিটি গণঅভ্যুত্থানের সময়কালে বা গণঅভ্যুত্থানের জাস্ট পরপর মানুষের মধ্যে যে নতুন করে স্বপ্ন উঠেছিল, সেই স্বপ্নটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেছে। আবার আমরা সেই স্বপ্ন জায়গা থেকে হারাতে বসেছি। ফলে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি হতাশও নই, আবার খুব বেশি আশাবাদীও নয়। ধন্যবাদ আপনাকে। একটি প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে চাই। আপনি যেটা বললেন আসলে খুব বেশি হতাশ নন, আবার আশাবাদীও নন, কিন্তু যেই ছাত্রদের দ্বারা আমাদের দেশ এবং দেশের মানুষ এক ধরনের একটা স্বপ্নের জায়গা তৈরি হয়েছিল যে এবার বাংলাদেশের ভবিষ্যৎ তথাকথিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে যে হয়তো বাংলাদেশ অন্যরকম বাংলাদেশে পরিণত হবে, সেই জায়গায় সাধারণ মানুষের যেই আশার জায়গাটা, সেটা আসলে প্রশ্নবিদ্ধ হয় কিনা যখন আমরা এই তরুণদেরকে দেখি বিভক্ত হয়ে যেতে, যখন আমরা এই তরুণদেরকে দেখি জুলাই আসলে একত্রিত যেই সত্তা নিয়ে হয়েছিল সেই সত্তার আসলে বিলীন হতে, যখন আমরা দেখি এই পুরো 2 বছরে অপরাধ বা দুর্নাম, অথবা যদি বলি যে সঠিক যে নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে চলার কথা, তা আসলে আগের ভুলগুলোকেও ছাপিয়ে যায় কিনা, এরকম প্রশ্ন যখন আসে তখন সাধারণ মানুষ প্রতারিত হয় কিনা, সেই প্রশ্নটাকে একটা বিরতিতে যাচ্ছি। সেই প্রশ্নের উত্তর নিব। দর্শক, সরাসরি আমরা সম্প্রচারিত হচ্ছি সোশ্যাল মিডিয়ায়, চাইলে প্রশ্ন রাখতে পারেন। বিরতির পর ফিরছি। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। আলোচনার আজকের বিষয় রাজনীতিতে জুলাই সূচি নিয়ে উত্তাপ। রাশেদ খান, যে বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, আজ সংসদেও আখতার হোসেন বলেছেন জুলাই নিয়ে কোথাও কথা বলতে গেলে একটি নির্দিষ্ট মহল দ্বারা আক্রোশের মুখে পড়তে হয়। এই অভিযোগ কতখানি সত্যি, আর নির্দিষ্ট মহল বলতে তাহলে কি বোঝাতে চাচ্ছেন? দেখেন, জুলাই নিয়ে কথা বলতে গেলে কোথাও আসলে আক্রোশের শিকার হতে হয় না, বরং জুলাই পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন থানা থেকে হান্নান মাসুদ চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনলো, এরপরে হাসনাত এবং সার্জিস তারা ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়লো, এবং এনসিটিভি কেলেঙ্কারি, সেখানে এনসিপির দরবেশ গাজী সালাউদ্দিন তানভীরকে পাঠিয়েছিল বা নিয়োগ দিয়েছিল হাসনাত এবং সার্জিস। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন, নিজের নাম থেকে কর মওকুফ করিয়েছেন। তিনি তার ব্যাংকের কর্মকর্তাকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন, যিনি নিজেই ক্যান্সারে আক্রান্ত রোগী। অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। টিআইবি সর্বশেষ প্রতিবেদন দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবথেকে বেশি ঘুষ তদবির বাণিজ্য হয়েছে। এমনকি আমরা আরও এরকম অসংখ্য ঘটনা দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারকে জামাত এবং এনসিপিকরণ করা হয়েছিল। এখন জুলাই নিয়ে কথা বললে কোনো প্রবলেম বা বিতর্ক হয় না, বরং জুলাই পরবর্তী সময়ে যে লুটপাট চাঁদাবাজিগুলো হয়েছিল সেইটা যারা করেছিল তাদেরকে নিয়ে মানুষ প্রতিবাদ করে কথা বলে। এখন এইটা করলে যদি মনে হয় যে কেউ যদি মনে করে যে জুলাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করছে, দেখেন, জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস নয়। জুলাই গণঅভ্যুত্থানের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নাই। একটু দর্শকদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আজকে একটি পত্রিকায় যা ছাপা হয়েছে যে দেশের শিল্প খাতে শ্রমিক ছাঁটের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। বলা হচ্ছে যে বিজিএম এর যে হিসাব, সেই হিসাব বলছে জানুয়ারি জুন 2024-এর হিসাব বলছে কারখানায় ছাঁটাই হয়েছে
80টা কারখানায় ছাঁটাই হয়েছে এবং এই 80টি কারখানার যে শ্রমিক সংখ্যা তার পরিসংখ্যা হচ্ছে 19,188। একই সাথে শিল্প পুলিশের যে হিসাব জানুয়ারি থেকে মে পর্যন্ত অর্থাৎ 2026 সালের কথা বলা হচ্ছে, কারখানা হচ্ছে 79টি, শ্রমিক ছাঁটাই হয়েছে 7,784 জন। এই যে এত সংখ্যক মানুষ যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কর্মসংস্থানের যে আমরা দেখেছিলাম যে কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে এবং বাংলাদেশে এই কর্মসংস্থান নিয়ে বলা হচ্ছিল যে দীর্ঘদিন এটাকে সাপ্রেস করে রাখা হয়েছে, সেই জায়গা থেকে এত অল্প সময়ে আবার এই কর্মী ছাঁটাই বাছের যেই পরিসংখ্যান, সেটিও আসলে কি বার্তা দেয়? আচ্ছা, তো আমি যে কথা বলছিলাম শেষ করি। জি, দেখেন, জুলাইয়ের সময় যারা আসলে বন্দরের উপদেষ্টা হয়েছিল, কেন হয়েছিল? একজন জুলাই গণ অভ্যুত্থানের সমন্বয়ক, তার কি এমন প্রয়োজন ছিল যে তিনি আসলে বিভিন্ন মিনিস্ট্রির উপদেষ্টা হবেন? এখানে আসলে কি বেনিফিট ছিল? বলা হচ্ছিল দেশকে সার্ভ করতে চেয়েছে, বলা হচ্ছিল যে আমাদের স্টেক ক্ষমতায় থেকে। জি, আমাদের স্টেক নিশ্চিত করতে হবে। দেখেন, নেপালের গণ অভ্যুত্থানের তরুণরা ক্ষমতায় এসেছে, আর বাংলাদেশের গণ অভ্যুত্থানের তরুণরা জামাতের সাথে নিজেদেরকে বিলীন করে ফেলিয়েছে। পার্থক্য তো এখানে। যারা বলেছিল যে ৭১-এর দায় যাদের আছে তাদের সাথে আমরা জোটে যাব না, যারা বলেছিল যে জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র বিরোধী একটি শক্তি এবং বাংলাদেশের জন্য থ্রেট, যারা বলেছিল যে আসলে জামাত সংস্কার চায় না, প্রতারণার নামে মূলত পিয়ার নিয়ে কথাবার্তা বলতেছে, সেই জামাতের সাথে যারা আসলে জোটে গেল, এর বাইরে তো এনসিপির কোনো অর্জন আমরা দেখতেছি না। গণঅভ্যুত্থানে যারা আসলে ভূমিকা রেখেছে সেই তরুণরা, সবাই না, সেই তরুণদের কেউ কেউ যখন বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়, সেই তরুণরা যখন উপদেষ্টা হয়, তিনি বলছিলেন যে গণঅভ্যুত্থানে তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা ছিল। গণঅভ্যুত্থানে তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে তাদেরও ব্যাপক ভূমিকা ছিল। এবং কথা হলো, যদি 3 জন ছাত্র উপদেষ্টাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়, তাহলে যে সময় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় তো আন্দোলন বন্ধ ছিল না। তার মানে গণ অভ্যুত্থানের যে আসলে সার্বজনীনতা, সেটাকে কিভাবে কারা নষ্ট করলো? ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দেশের মানুষের অনেক আস্থা বিশ্বাস ছিল। এখন আপনি যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করা মানে গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা, না। এখন আমরা তো আসলে আওয়ামী লেসপন্সার যেমন শাওন, মাহি, প্রিয়া জান্নাতুল্লাহ যে ভাষায় কথা বলছে, মানে তারা সরাসরি জুলাইকে নিয়ে প্রশ্ন তুলছে। এখন আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছি, যে সকল সমন্বয়ক নামে যারা অপকর্ম করেছিল, আওয়ামী লীগের বাসায় গিয়ে যারা চাঁদাবাজি করেছিল, আওয়ামী লীগের যে এমপির বাসায় গিয়ে, তাদের বিরুদ্ধে কথা বলা মানেই তো জুলাই নিয়ে প্রশ্নবিদ্ধ করা না। এখন আমরা লক্ষ্য করছি যে এই সমালোচনার সুযোগে অনেকে আবার জুলাইকে নিয়ে সরাসরি কটাক্ষ করছে, সেটা আবার ভিন্ন জিনিস। তো যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে তারা কারা? তারা আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লেসপন্সার। এদের বিষয়ে যদি আক্তার হোসেন বলে থাকে সেটা আলাদা কথা, কিন্তু গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সেটা বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এরা কেউ আসলে জুলাইকে নিয়ে কথা বললে আক্তার হোসেনদেরকে তপের মুখে পড়তে হচ্ছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। বরং জুলাইয়ের সাথে যদি বা জুলাই যে উদ্দেশ্য হয়েছিল সেই উদ্দেশ্যের মধ্যে নাহিদ ইসলামরা থাকতেন, তাহলে আজকে সমন্বয়ক পরিচয় দিতেও যে অনেকে লজ্জা পাচ্ছেন, সেই লজ্জাটা আসলে পেতে হতো না। ধন্যবাদ আপনাকে রাশিদ খান। সাদিক আল আরমান যে কথাগুলো আসলে রাশিদ খান বললেন যে জুলাইয়ের যেই স্পিরিট, সেটা যদি আসলে ধরে রাখেন তাহলে নাহিদ ইসলাম এবং অন্যান্য যারা আসলে এখন জুলাইকে ধারণ করছেন বলতে চাইছেন, এবং 24 নিয়ে এখন আসলে যারা সবচেয়ে বেশি জনসম্মুখে আছেন তাদেরকে লজ্জার মুখে পড়তে হতো না। আপনি আসলে কি মনে করেন? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটা অংশগ্রহণের যে কথা, সে কথা তো আমরা জানি, এবং তাদের অংশগ্রহণের কারণেই আন্দোলন এতটা ত্বরান্বিত হয়েছে, সেটাও আমরা অস্বীকার করি না, পুরো দেশের মানুষই করে না। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় জুলাই কি আসলে কুক্ষিগত করবার কোনো চেষ্টা করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি একটা বিষয় অ্যাড করি যে রাশেদ ভাই বলছিলেন যে নেপালে তরুণরা ক্ষমতায় আসছিল। আসলে তরুণদের দলটা আগেই ছিল, গণ অভ্যুত্থানের আরও 4 বছর আগে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল। তো আসলে বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে শক্তি, জুলাইয়ের শক্তিরা, বিএনপি তো জুলাইয়ের পার্ট এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডারের ভিতরে একটা গ্রুপ, তারা তো জুলাইয়ের শক্তি। তো বাংলাদেশেও সেই ক্ষেত্রে আমরা আশাবাদী হতে চাই। বাংলাদেশের সরকারি দলে যারা আছেন তারা জুলাইয়ের পক্ষের শক্তি, বিরোধী দলে যারা আছে তারা জুলাইয়ের শক্তি, এবং যারা হয়তো বা অন্যান্য সিভিল সোসাইটি এরকম অনেক অংশ আছে যারা জুলাইয়ের পক্ষে কাজ করতেছে। তো আমরা মোটেও মানে নিরাশাবাদী নই, আমরা হতাশ নই। প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এরকম মানে মানুষ হতাশ হয়,
মানুষ অনেক বেশি আশাহত হয়, এটা স্বাভাবিক যে সবাই ফুলফিল করতে পারে না। একটা বই আছে দ্য অ্যানিমাল ফার্ম, সেখানে এই সম্পর্কে খুব বিস্তারিত বলা আছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে আমাদের আশা এবং প্রত্যাশাগুলা নষ্ট হয়। তবে এটা সত্য যে ভাই যেটা বলছিলেন যে জুলাই গণ অভ্যুত্থান যে সফল হয় না এটা বলা যাবে না, এখানে অনেক বড় সফলতা আছে। 17 বছরের একটা রেজিম হাসিনার জগদ্দল পাথরের মতো জাতির বুকের উপর চাপা বসছিল, তাকে আমরা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছি, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তারেক রহমান দেশে ফিরে আসছেন, জামাত নিবন্ধন ছিল না, নিবন্ধন পায় তারা আজকে বিরোধী দল হয়েছে, অনেক বড় কিছু। ভিপি নুরুল হক ভাই মায়ের খেতে খেতে রাস্তায় পড়েছিল, সে আজকে মন্ত্রী, এটা অনেক বড় চেঞ্জ। আমাদের দেশে যারা কথা বলতে পারতো না, ফ্রিডম অফ স্পিচ ছিল না, আমরা এখন নির্বিঘ্নে কথা বলতে পারতেছি, আমরা টকশোতে বসে সরকারের সমালোচনা করতে পারতেছি। জুলাই আমাদেরকে অনেক বেশি দিচ্ছে। পুরোপুরি সফল যদি বলা না যায়, একেবারে বিফলও বলা যাবে না। তবে হ্যাঁ, জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে, এটা সত্য। এবং শুধুমাত্র কেন্দ্রিক একটা গোষ্ঠীর ভিতরে জুলাইকে সংকুচিত করতে গিয়ে আজকে জুলাইকে অনেক মানুষ ওন করা যায় এমন না, ওই গোষ্ঠীটাকে পছন্দ করে না যারা জুলাইকে কুক্ষিগত করতে চাইছে। আপনি বলছেন যে অনেকেই এবার ভাগ ভাগ ভিন্ন ভিন্ন হয়ে জুলাইকে উদযাপন করতেছে, আমি তো এটা অনেক আশার চোখে দেখি। এটা তো ভালো, যত বেশি স্টেক হোল্ডার এটা উদযাপন করবে তত বেশি জুলাই আমাদের মধ্যে প্রাসঙ্গিক থাকবে। আর যারা জুলাই বিরোধী শক্তি, মূলত বাংলাদেশের জুলাই বিরোধী শক্তি যারা এই পর্যায়ে শাওন বলেন, মাহি বলেন, এটা তো হচ্ছে শুধুমাত্র একটা ছোট্ট ট্রেলার, এর পিছনে তো অনেক বড় নাটক আছে। এই ফ্যাসিবাদের যে গ্রুপটা, এরা জুলাই কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যে এদের যে অকৃত অপরাধ, এরা যে গণহত্যা চালাইছে, এটার দায়টা এরা কখনো নিতে চায় না। আজ পর্যন্ত আওয়ামী লীগ একটাবার ক্ষমা চায় নাই, শেখ হাসিনা একটাবার ক্ষমা চায় নাই। এদের যে দল হিসাবে এর একটা ফ্যাসিবাদী কাঠামো, ন্যূনতম গিল্টি নাই। তো সেই ক্ষেত্রে যারা জুলাইকে কুক্ষিগত করছে, এদের যেরকম অপরাধ আছে সত্য, সেই ক্ষেত্রে মানুষের ভালোবাসা থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু যারা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছে, এরা আরো অনেক বেশি বড় অপরাধী। আজকে মেহের আফরোজ শাওন 1,500 মানুষ জীবন দেওয়ার পরে পাবলিকলি এরকম একটা স্ট্যাটাস দেয়, তারপরে তাকে মব করা হয়, তার বাসায় হামলা করা হয় না, এটা নিশ্চিত করে বাংলাদেশে এই মুহূর্তে আইন শাসন আছে না, মাফ করার ব্যাপারে না, আমি সেটা বলছি না। এই যে বাংলাদেশে যদি যদি ইন্টারিম থাকতো, আমি সেটা বলছি, যদি ইন্টারিম থাকতো তার বাসায় কি সাধারণভাবে আমরা যেটা ইন্টারিমের সময় দেখছি অবশ্যই মব হয় নাই, তো এই মুহূর্তে তো আমরা উন্নতির দিকে যাচ্ছি। যেহেতু তার বাসায় হামলা হয় নাই, তাকে জুলাই যোদ্ধারা আঘাত করে নাই, কোনো কিছু করে নাই, এটা আমাদের জন্য ভালো যে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং আইন ব্যবস্থা উন্নত হচ্ছে, এটা আমাদের জন্য আশাব্যঞ্জক। ধন্যবাদ আপনাকে সাদিক আরমান। সাজিদুল হক রুবেল, অনেকগুলো কথা শুনলেন আপনি, এখান থেকে নিশ্চয়ই আপনার বলবারও আছে। যে প্রশ্ন আপনার কাছে রেখে গিয়েছিলাম যে সাধারণ মানুষ আসলে কি বার্তা পায় যখন এই গণঅভ্যুত্থানের শক্তি বিভক্ত হয়? ধন্যবাদ। গণঅভ্যুত্থানের মূল শক্তি তরুণরা আর কি, শুধু ছাত্র বললে ঠিক হবে না আর কি। ছাত্র তো শেষ হয়ে গেছে, এমন অনেক ছাত্রই ছিল। ছাত্র এই গণঅভ্যুত্থান নেতৃত্বদানকারীদের কতগুলো ঘটনা করছে। একটা হচ্ছে তাদের মধ্যে একটা বিভক্তি ঘটছে, নানা মাত্রায় নানান ডাইমেনশনে তাদের মধ্যে বিভক্তি হয়েছে। তা এইটার চেয়েও আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আদর্শচ্যুতিও ঘটেছে। ঠিক আছে, কারো কারো শ্রেণী উত্তরণও ঘটেছে আর কি। হ্যাঁ, ভাঙা বাড়ি থেকে প্রাসাদ, ছেঁড়া স্যান্ডেল থেকে প্রাড়ো গাড়ি, ঠিক আছে, এই ধরনের পরিবর্তনও ঘটেছে। এটা আমরা আদর্শচ্যুতি বা নৈতিক স্খলনের দিকে রাখতে পারি আর কি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। এবং সেই ঘটনাগুলো ঘটার জন্য আসলে আমরা কাকে দায়ী করব? ছাত্রদের দায়ী করব? তরুণদের দায়ী করব? দেখেন, প্রথম একটা কথা মনে রাখতে হবে। কেউ কেউ বলার চেষ্টা করে যে এইবারই প্রথম তরুণরা, আর পৃথিবীর সব লড়াই, সব যুদ্ধই তরুণরা প্রাণ দেয়। বাংলাদেশে যতগুলো, সে ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে, ক্ষুদিরামের বয়স কত ছিল, ঠিক আছে, প্রীতিলতার বয়স কত ছিল, সেই থেকে শুরু করে আজ অবধি সমস্ত হচ্ছে কিন্তু ওই জেনজি যে বয়সটা, সেই বয়সের মানুষরাই রক্ত দিয়েই হচ্ছে একটা বিপ্লব করে, রক্ত দিয়ে একটা পরিবর্তন আনে, রক্ত দিয়েই লড়াইটা লড়ে আর কি। তো সেই ক্ষেত্রে তারা তো নতুন মানুষ, একটু অর্বাচীন হওয়ার কথাই, তো তারা সহজেই বেপথু হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এই বেপথু কতটা হবে কি হবে না, সেটা নির্ভর করে হচ্ছে যারা সিনিয়র থাকে, যারা নেতৃত্ব করে, যারা হচ্ছে এই তরুণদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় আসে বা ক্ষমতার আশেপাশে থাকে বা ক্ষমতার বারান্দায় ঘোরাঘুরি করে, তাদের সেই দায়িত্বটা নিতে হয়। প্রথম যদি বলেন এই যে স্খলন হইলো, এই যে একটা স্খলন হলো, এই যে ধরেন এক ধরনের, এটা কি বলবো, একটা উদ্বাস্তু কবিতা পড়েছিলাম যে কেউ কেউ উৎখাত হয় বাস্তু থেকে,
কেউ কেউ উৎখাত হয় আদর্শ থেকে। এই যে আদর্শ থেকে উৎখাত হওয়া উদ্বাস্তু একটা বিশাল অংশ দেখতে পারলাম, এবং যারা বয়সে অনেক তরুণ, এত অল্প বয়সী ছেলেরা নষ্ট হয়ে গেল। এই যে ব্যাপারটা ঘটলো, এর জন্য আসলে অল্প বয়স দায়ী না, তরুণরা দায়ী না, দায়ী হতেছে এই অভ্যুত্থানের মানে সব কিছু গুছিয়ে মূল শটটা আমরা যার হাতে দিয়েছিলাম, সেই এন্টিরিম, আর সেই এন্টিরিম গভর্নমেন্টের যিনি প্রধান ছিলেন তিনি। তারা দেখবে যে নানাভাবে, এই যে মবের কথা যা বললো, যে এখন মব হয় না, এটা একটা চমৎকার ব্যাপার, আইনের শাসন এসেছে, প্রতিষ্ঠা হচ্ছে। এই যে মব যেটা হতো, সেটা তারা কিভাবে এটাকে রিকগনাইজ করতো, আপনাদের মনে আছে সেই সময়ের ঘটনা। তারা এটাকে বলতো কি প্রেশার গ্রুপ, তারা এটাকে বলতো জনগণের ক্ষোভ, জনগণের ক্ষোভের প্রকাশ, ইত্যাদি 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 বলে মবকে জাস্টিফাইড করতো। এবং এই জাস্টিফিকেশনের মধ্য দিয়েই দেখবেন যে তাদেরকে হাতে ধরে এই ছেলে মেয়েদেরকে নষ্ট করা হয়েছে। এটা ছেলে মেয়েদের দোষ না, তাদের অভিভাবকত্বের দায়িত্ব যে নিয়েছিলেন, ঠিক আছে, তিনি তাদের মধ্যে ক্ষমতার স্বপ্ন দেখিয়েছেন, তিনি তাদের মধ্যে অর্থের স্বপ্ন দেখিয়েছেন। ফলে যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তারা নতুন বন্দোবস্ত তৈরি আর করে নাই, বরঞ্চ তারা সবচেয়ে পচা, মানে বস্তা পচা বন্দোবস্ত, যাদের কাছে আরো বড় গণহত্যার লিগেসি যাদের আছে, 30 লক্ষ মানুষকে যারা হত্যা করার লিগেসি ধারণ করে, যারা 2 লক্ষ মা বোনের ধর্ষণের দোষর, এই জামাত ইসলাম, তাদের সাথে যায় এই তরুণরা নির্বাচনে ভোট পাওয়ার জন্য, আসন পাওয়ার জন্য তাদের কাছে গেছে। অথচ তাদের স্লোগান ছিল যে আমরা নয়া বন্দোবস্ত কায়েম করব, পুরাতনকে আমরা বাতিল করব। কোনো আদর্শিক জোটে যায়নি শুরু থেকেই, যেটা আসলে এটাই তো মজা। আপনি তাহলে এটা পাবলিকের কাছে ক্লিয়ার করেন, ভাই আমি আপনার কাছে ভোট চাইতে আসছি, আমি নেতা হইতে আসছি, এমপি হইতে আসছি, কিন্তু আমার আদর্শটাকে ব্যাংকে রেখে, আদর্শটাকে রেখে দিয়ে আমি কৌশলগতভাবে আপনার সাথে আসছি। ওই কথা বলেন তাহলে। আমি জুলাইকে ডিপ ফ্রিজে রেখে আসছি, ঠিক আছে, এখন জুলাই জুলাই করে খুব লাফালাফি করতেছেন। আসলে আপনাদেরকে দেখলেই মানুষ বিভ্রান্ত হয়। আপনাদের যে অতীতের কৃতকর্ম, এই মাঝখানে যে কৃতকর্ম গত 16 মাস 17 মাসের, এই কৃতকর্মের জন্যই গিয়ে এখন জুলাই বিরোধী শক্তি কিংবা গণঅভ্যুত্থান বিরোধী শক্তি কিংবা পতিত স্বৈরাচারের পক্ষের মানুষরা এখন তো আত্মবিশ্বাসের সাথে কথা বলবার সুযোগ পাচ্ছে। এই সুযোগটা তৈরি করে দিয়েছেন আপনারা। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, কথা বলবার অধিকারী জুলাইয়ের মূল স্পিরিট। একদম সমালোচনা করার অধিকার, প্রশ্ন তোলার অধিকারী স্পিরিট। কেউ যদি ভিন্ন মত পোষণ করে, তাকে আবার মব করে, তাকে আবার নব্য ফ্যাসিবাদী কায়দায় থামাইয়া দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আরও একটা বিরতিতে যাচ্ছি আমরা। দর্শক থাকুন সঙ্গে, ছোট্ট বিরতির পর ফিরছি আলোচনায়। আবারও আমন্ত্রণ। দেখছেন নতুন বাংলাদেশ আলোচনার আজকের বিষয় রাজনীতিতে জুলাই সূচি নিয়ে উত্তাপ। রাশিদ খান, এই জুলাই নিয়ে আসলে আমরা যখন কথা বলছি, দেশের সার্বভৌমত্ব, রাজনীতি, সার্বিক পরিস্থিতি নিয়ে যখন কথা বলছি, তখনই আবার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সংসদ ভবন প্রাঙ্গণে আমরা দেখলাম ভিন্ন একটি দেশের স্বাধীনতা দিবস পালিত হলো বেশ ভালোভাবেই। এটি আসলে বাংলাদেশকে আসলে কি বার্তা দেয়? আমরা অন্য আর একটি দেশের স্বাধীনতা দিবস এইভাবে উদযাপন করতে পারি কিনা? দেখেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যারা বাঙালি কমিউনিটির, তারা কিন্তু পালন করে এবং সেই দেশের সরকার কিন্তু সুযোগ দেয়। বাংলাদেশে যেটি হয়েছে, মূলত আমেরিকার যে 250 বছর পূর্তি, সেটার আসলে স্বাধীনতা দিবস তারা পালন করেছে এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে না, সংসদের একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করেছে। তো এইটাতে আসলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে এখন যদি অন্য যে পরাশক্তিগুলো আছে, অর্থাৎ চীনও যদি এখন এই একইভাবে এই একই পন্থায় উদযাপন করতে চায়, আমাদের না, এটা তো চীন বলতে এটা একটা সংগঠন আয়োজন করেছে এবং সেখানে যারা সংসদ ভবন তো সবচেয়ে সেনসিটিভ একটা জায়গা। সেনসিটিভ জায়গা মানে এমন না যে আমেরিকা দখল করে নিয়েছে। এখানে যারা সরকারি দল, যারা বিরোধী দল, যারা অন্যান্য স্টেক হোল্ডার, মোটামুটি সবাইকে নিয়েই কিন্তু এটা আসলে উদযাপন হয়েছে। সুতরাং সবাই তো আর একসাথে মানে আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দিবে, বিষয়টা তো এরকম না। বিষয়টা হলো যে অন্য কোনো দেশ যদি এইভাবে তার স্বাধীনতা দিবস পালন করতে চায়, সেক্ষেত্রে যারা বাংলাদেশের স্টেক হোল্ডার, রাজনৈতিক স্টেক হোল্ডার বা সংসদে আছে, তারা সবাই অ্যালাউ করে কিনা। অতীতে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে, গণতন্ত্র নিয়ে যে হস্তক্ষেপ করেছে, তার বিষয়ে নিশ্চয়ই সবাই অ্যালাউ করবে না। তো আমেরিকা যেহেতু বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, যেটা জামাতের আমিরই বলল যে এইখানে কথা বলতে পারাও আমার জন্য গর্বের।
এবং আমেরিকার সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সেই সরকারের অবস্থান সম্পর্কে আসলে শেষ কি করি, সেটা এটা জানতে একটু শেষ চাচ্ছিলাম, করি। জি। সম্পর্কের জায়গা থেকে মূলত এই আয়োজনটা, এবং সেখানে অন্যান্য দল সবাই ছিল। তো মানে আমেরিকা, আমার কাছে মনে হয় না যে আমেরিকা আসলে এমন কোনো হস্তক্ষেপ বাংলাদেশে করছে যে কারণে আসলে এইটার বিরোধিতা করা যায়। তারপরেও ভিন্নমত আছেই, ভিন্নমত থাকতেই পারে, যে কেউ বিরোধিতা করতে পারে। আমি একটা বিষয় বলতে চাইছিলাম, দেখেন যেটা সময় কম, ভাই বলছিলেন, জি আগামীতে যদি বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ফেরে, কোনো একটা দল যদি সেই সময় বলে যে আসলে আমরা আদর্শিক কারণে নয়, বরং ভোটের রাজনীতির ইকুয়েশনের জন্য আমরা আওয়ামী লীগের সাথে জোট করেছি, তখন সেই দলকে আপনি কি বলবেন? ঠিক জামাত ইসলাম একই রকম। জামাত ইসলাম বাংলাদেশের নানান কারণে রাজনীতি করার সুযোগ পেয়েছে। জামাত ইসলাম তো মূলত আসলে বাংলাদেশের কোনো দল নয়। এই জামাত ইসলাম একটি পাকিস্তান ভিত্তিক দল, এবং এটা ভারতেও রয়েছে, এটা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে, এবং জামাত ইসলাম বাংলাদেশে একটি শাখা রয়েছে। তো এই ধন্যবাদ রাশিদ। জামাত ইসলাম যেহেতু 30 সেকেন্ডে শেষ করি, জামাত ইসলামের যেহেতু 71-এর দায় রয়েছে, এবং এই তরুণরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ওই 71-এর দায় নিয়ে যদি জামাত ইসলামের সাথে যায়, যে জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, এনসিপি তো বর্তমানে ঠিক জামাতের সাথে মিলে এখন স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যাচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত। রাশিদ খান, ধন্যবাদ আপনাকে। সাদিক আল রহমান, যে বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, জুলাই থেকে যেই প্রাপ্তি আর এখনকার যে অবস্থান, ভিন্নতা দেখেন কিনা, কতখানি সন্তুষ্ট? ধন্যবাদ। আমরা সবসময় আশাবাদী থাকতে চাই, আমরা সবসময় অপটিমিস্ট হতে চাই। জুলাই আমাদের অনেকের জীবনকে পরিবর্তন করছে। আমরা চোখের সামনে রক্ত দেখছি, আমাদের জীবন পরিবর্তিত হয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে, আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে। তবে আমরা যেটা প্রত্যাশা করছিলাম সেটা হয়নি। কিছু মানুষের লোভ, ব্যক্তিগত চাহিদা, দল করার প্রবণতা এবং ক্ষমতার ভাগবাটোয়ারা, হালুয়া রুটির কারণে বিশাল বড় একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে হারায় ফেলছি, যেটা দ্রুত হতে পারত। তবে আমরা নিরাশাবাদীও নই। আমরা আশা করি যে এই মুহূর্তে যা চলতেছে, এই শাওনের মতো একটা মহিলা এবং অন্যান্য ফ্যাসিবাদের দোষর যারা আছে, টকটকে এসে কথা বলতেছে, তারাও তো ফ্রিডম অফ স্পিচ ভোগ করতেছে। এটা গণ অভ্যুত্থানের সফলতা। আমাদের আজকে যে অর্থনীতি, সেটা আশা করি যে খুব দ্রুত ভালোর দিকে যাবে এবং আইন শাসনটা নিশ্চিত হবে, এটা আমাদের জন্য ভালো। আর রাশেদ ভাই সবসময় যে জিনিসটা বলতে যাচ্ছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা ছিল ওইখান থেকে বের হয়ে ইউনূস সরকারকে গালাগালি করছেন, আসলে ইন্টারিমার চুরি করছে সবাই। আপনি যদি গভীরভাবে তদন্ত করেন, এমন কোনো উপদেষ্টা পাওয়া যাবে না তার বিরুদ্ধে কারাপশনের অভিযোগ নাই, কিন্তু দোষ হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, দোষ হয় নাহিদ ইসলামের, দোষ হয় মাহফুজ আলমের। চুরি করছে সবাই, এদের দোষ হয় কেন? আমি সরকারের কাছে অনুরোধ করব, ইন্টারিমের সময় যতগুলো উপদেষ্টা ছিল, যতগুলো ভাতা তারা দিয়েছে, এগুলো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, এবং এর মাধ্যমে যারা দুর্নীতিবাজ তাদেরকে জাতির সামনে অপদস্থ করতে হবে। আপনি কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চুরি করেছে? আমি তো কারো নাম বলছি না, আমি বলছি তদন্ত হোক। না, আপনি বলেছেন সবার কথা। এখন 3জন ছাত্র উপদেষ্টার কাছ থেকে মানুষের যে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা ছিল, সেটা অন্য কোনো উপদেষ্টার কাছ থেকে ছিল না। অফকোর্স সেটা তাদের দায়, সেজন্য তারা আজকে ধিক্কার পাচ্ছে, তারা অন্যায় করেছে। গণ অভ্যুত্থানে অন্য কোনো উপদেষ্টা তো ভূমিকা রাখে নাই। এই ধন্যবাদ 3জন আপনাদের ছাত্র উপদেষ্টার দুজনকে। ভূমিকা ছিল ডক্টর বলে তাদের কাছে সাজিদুল হক মানুষের রুবেল। প্রত্যাশা না, তাদের এক্সপেকটেশন ছিল, তারা মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই। তাদের যে দায়, তারা কখনোই জাতির কাছে এই দায় মোচন করতে পারবে দায় না। তো আছে, কিন্তু দায় বেশি কাদের ছিল? যারা সরাসরি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, তাদের দায় অবশ্যই আছে। তাদের যেরকম আজকে জাতির সামনে তারা ঘৃণিত, বাকিরাও তাদের বিচার হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ডক্টর সাজিদুল হক রুবেল, যে বিষয়ে আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আমার সময় কম, আমি অতিথিকে প্রশ্ন করতে চাই। সাজিদুল হক রহমান, আমার সময় কম। একটা শর্ট ফিল্ম তৈরি করতে 27 লাখ টাকা ধন্যবাদ আপনাদেরকে। এগুলা কি কোনো ভালো লক্ষণ? এগুলা কারাপশন না? এগুলো তদন্ত করতে হবে না? সাদিক আরমান, ধন্যবাদ আপনাকে। যে বিষয় নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, যে এই যে বিভক্তি সমাজে, এখন যেই প্রশ্নের জায়গায় এসেছি আমরা, কতখানি প্রাপ্তি আমাদের ঘটলো। আপনি 24-এর প্রাপ্তির কথা বলেছেন, কিন্তু এখন আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সমাজকে এই নতুন বন্দোবস্তের মাধ্যমে কি বার্তা আমরা দিতে পারলাম? সময় খুব অল্প, যদি বলতেন। খুব সংক্ষেপে যদি বলতে চাই, তাহলে বলতে হবে যে এখনো আমরা সেই জায়গায় যেতে পারি নাই, যে জায়গায় গেলে আমরা স্বস্তি প্রকাশ করতে পারবো। এটা হলো 1 নম্বর কথা। পরিবর্তন হচ্ছে, আমরা একটা পরিবর্তনময়তার মধ্যে আছি, একটা গতির মধ্যে আছি। এখন এই গতিটা আমরা সফলতার দিকেও যেতে পারি, ব্যর্থতার দিকেও যেতে পারি। তবে কিছু কিছু সিমটম দেখা যাচ্ছে যা খুব ভয়ানক, খুব সংক্ষেপে বলি, দিল্লি ছেড়েছিলাম কিন্তু এখন ওয়াশিংটনে গিয়েছি। দিল্লি ছেড়ে ঢাকায় আসি না, কিন্তু দিল্লি ছেড়ে ওয়াশিংটনে এসেছি। এবং বিশ্ব মানবতার শত্রু আমেরিকা
আফগানিস্তান, ইরাক, প্যালেস্টাইন, গাজা, লেবানন, সব জায়গায় যখন মানুষকে হত্যা করা যে হচ্ছে নারকীয় কর্মকাণ্ড চলছে, কোথাও প্রত্যক্ষভাবে আমেরিকা, কোথাও আমেরিকার মদদে ইসরায়েলের দ্বারা, সেই আমেরিকার জাতীয় পতাকা তোলে হচ্ছে গিয়া আমার সংসদ ভবনের সামনে। ফলে এটিকে নির্লজ্জতা, এটা একটা নতজন পররাষ্ট্রনীতি, এটা নেতৃত্বের মেরুদণ্ডহীনতার পরিচয়। এইরকম মেরুদণ্ডহীন অবস্থায় থাকলে আসলে এই নেতৃত্ব, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, এদের হাতে জুলাই স্পিরিট নিরাপদ নয়। জনগণকেই আবারও জাগ্রত হইতে হবে। নেতৃত্ব কোনো স্ট্যাটিক বিষয় না, নেতৃত্বেরও পরিবর্তন হয় এবং পরিবর্তনময়তাই একমাত্র স্ট্যাটিক বিষয়। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকেই ধন্যবাদ। এবং আমি 30 সেকেন্ড দর্শকদেরকে সময় একটু নেব, বলতে please। চাই আমাদের সময় হ্যাঁ, কম। আমি 30 সেকেন্ড সময় নেব। আজকে আমাদের আসলে সময় একদম নেই। জুলাই জারি থাক, পতিত ফ্যাসিবাদী জুলাই দ্রোহে উড়ে যাক এবং এর দোসররা শিক্ষা পাক। বাংলাদেশ মুক্তি পাক, ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আর দর্শকদেরকে বলতে চাই আজ এখানেই বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ। আগামীকাল ঠিক একই সময়ে আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। কথা হবে কাল অন্য কোনো নতুন রাজনৈতিক বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।